হ্যালো, ওয়েলকাম টু বঙ্গ শিক্ষা। আজকে যে চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করব সেই চ্যাপ্টারটার নাম হচ্ছে ট্যাক্স, কর সম্বন্ধে। তাহলে ইন্ডিয়ার ট্যাক্স সিস্টেম সম্বন্ধে আলোচনা করব। তা ট্যাক্স বলতে কী বোঝায়? ট্যাক্স ইজ a compulsory payment which is imposed by the government to the citizen of any country। মানে কোনো দেশের নাগরিক, কোনো দেশের নাগরিক বাধ্যতামূলকভাবে যে অর্থ সরকারকে প্রদান করে তখন সেটা কি বলা হচ্ছে? ট্যাক্স। কোনো দেশের নাগরিক বাধ্যতামূলকভাবে যে অর্থ সরকারকে প্রদান করে তখন সেটা কি বলা হচ্ছে? ট্যাক্স। হ্যাঁ, ট্যাক্সকে দুটোভাবে ভাগ করা যায়, একটা হচ্ছে ডাইরেক্ট ট্যাক্স আর একটা হচ্ছে ইনডাইরেক্ট ট্যাক্স। ডাইরেক্ট ট্যাক্স বলতে কী বোঝায়? যখন কোনো ব্যক্তি তার নিজের ইনকাম থেকে যে অর্থ সরাসরি সরকারকে প্রদান করে তখন সেটা কী বলা হচ্ছে? ডাইরেক্ট ট্যাক্স। এক্সাম্পল হচ্ছে ইনকাম ট্যাক্স, কর্পোরেট ট্যাক্স মানে আয়কর এবং কোম্পানি বিষয়ক কর। আর ইনডাইরেক্ট ট্যাক্স বলতে কী বোঝায়? যখন কোনো ব্যক্তি অথবা যখন কোনো বিক্রেতা ক্রেতার কাছ থেকে অর্থ আদায় করছে এবং ক্রেতার উপর করের বোঝা চাপাচ্ছে তখন সেটা কী বলা হচ্ছে? ইনডাইরেক্ট ট্যাক্স। কী এক্সাম্পল? গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স, এক্সাইজ ডিউটি, কাস্টম ডিউটি। তাহলে এগুলো হচ্ছে ইনডাইরেক্ট ট্যাক্সের এক্সাম্পল। নেক্সট আসছে কি? প্রোগ্রেসিভ ট্যাক্স আর রিগ্রেসিভ ট্যাক্স বলতে কী বোঝায়? তা প্রোগ্রেসিভ ট্যাক্স বলতে কী বোঝায়? যে আয় বাড়ার সঙ্গে সঙ্গে, আয় বাড়ার সঙ্গে সঙ্গে যখন করের হার বৃদ্ধি পায় তখন সেটা কী বলা হচ্ছে? প্রোগ্রেসিভ ট্যাক্স। কী বললাম? আয় বাড়ার সঙ্গে সঙ্গে যখন করের হার বৃদ্ধি পায় তখন সেটা কী বলা হচ্ছে? প্রোগ্রেসিভ ট্যাক্স। একটা এক্সাম্পলের মাধ্যমে বোঝাচ্ছি। ধরা যাক ইনকাম ট্যাক্সের স্ল্যাবের রেট ফাইন্যান্সিয়াল ইয়ার 2020-21 কী কত ছিল? 2,50,000 টাকা অবধি কোনো ট্যাক্স দিতে হতো না। আবার বলছি 2,50,000 টাকা অবধি কোনো ট্যাক্স দিতে হতো না। 2,50,000 টাকা বেশি 5 লক্ষ টাকা অবধি করের হার কত? 5%। 5 লক্ষ টাকার বেশি 7.5 লক্ষ টাকা অবধি করের হার 10%। 7.5 লক্ষ টাকার বেশি 10 লক্ষ টাকা অবধি করের হার 15%। 10 লক্ষ টাকার বেশি 12,50,000 টাকা অবধি করের হার 20%। 12,50,000 টাকার বেশি 15 লাখ টাকা অবধি করের হার 25%। 15 লক্ষ টাকার বেশি করের হার 30%। তাহলে বোঝা যাচ্ছে যে আয় যত বাড়ছে করের হার তত বৃদ্ধি পাচ্ছে। আবার বলছি আয় যত বাড়ছে করের হার তত বৃদ্ধি পাচ্ছে, তখন সেটাকে বলা হয় প্রোগ্রেসিভ ট্যাক্স। তখন সেটা কী বলা হচ্ছে? প্রোগ্রেসিভ ট্যাক্স। নেক্সট আসছি আমি রিগ্রেসিভ ট্যাক্স। রিগ্রেসিভ ট্যাক্স হচ্ছে প্রোগ্রেসিভ ট্যাক্সের ঠিক অপোজিট। আয় বাড়ছে কিন্তু করের হার, আয় বাড়ছে কিন্তু করের হার যখন হ্রাস পাচ্ছে তখন সেটাকে বলা হয় রিগ্রেসিভ ট্যাক্স। কী বলো? আয় বাড়ার সঙ্গে সঙ্গে যখন করের হার হ্রাস পাচ্ছে তখন সেটা বলা হয় রিগ্রেসিভ ট্যাক্স। রিগ্রেসিভ ট্যাক্সের এক্সাম্পল কী হবে? রিগ্রেসিভ ট্যাক্সের এক্সাম্পল হচ্ছে গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স, ভ্যালু অ্যাডেড ট্যাক্স। এগুলো হচ্ছে রিগ্রেসিভ ট্যাক্সের এক্সাম্পল। আর প্রোগ্রেসিভ ট্যাক্সের এক্সাম্পল কী হবে? ইনকাম ট্যাক্স, কর্পোরেট ট্যাক্স। এগুলো হচ্ছে প্রোগ্রেসিভ ট্যাক্সের এক্সাম্পল। তো রিগ্রেসিভ ট্যাক্সের ক্ষেত্রে একটি উদাহরণ দিয়ে ব্যাপারটা বোঝাচ্ছি। এর ইনকাম মাসে 12,000 টাকা, বির ইনকাম মাসে 15,000 টাকা, এর পার ডে ইনকাম 400 টাকা, বির পার ডে ইনকাম 500 টাকা। দুজনে সেম প্রোডাক্ট কিনেছে, সেই প্রোডাক্টের দাম হচ্ছে 100 টাকা। আর 100 টাকার ওপর ধরা যাক, 100 টাকার ওপর ধরা যাক জিএসটি রেট 5%, তাহলে জিএসটি কত দাঁড়াচ্ছে? 5 টাকা। তাহলে এর ইনকাম, এর ইনকাম বিয়ের ইনকামের থেকে কম। এর ইনকাম পার ডে 400 টাকা, বিয়ের ইনকাম পার ডে 500 টাকা। তাহলে একে তার আয় পরিপ্রেক্ষিতে কত শতাংশ কর দিতে হচ্ছে? 5 ডিভাইডেড বাই 400 ইন্টু 100 ইকুয়াল টু 1.25% কর দিতে হচ্ছে। আর বিকে তার আয়ের পরিপ্রেক্ষিতে কত শতাংশ কর দিতে হচ্ছে? 5 ডিভাইডেড বাই 500 ইন্টু 100 ইকুয়াল টু কত? 1%। তাহলে কী বোঝাচ্ছে? যে আয় বাড়ছে আর কি হচ্ছে? করের হার কম হচ্ছে। তাই এটাই হচ্ছে রিগ্রেসিভ ট্যাক্সের কনসেপ্ট। আশা করি বুঝতে পেরেছো। নেক্সট আসছি আমি স্পেসিফিক আর অ্যাড ভ্যালোরাম ট্যাক্স বলতে কী বোঝায়। স্পেসিফিক আর অ্যাড ভ্যালোরাম ট্যাক্স বলতে কী বোঝায়? স্পেসিফিক ট্যাক্স মানে কি? স্পেসিফিক ট্যাক্স বলতে বোঝায় যখন কোনো ইউনিটের ওপর, পার ইউনিটের ওপর যখন কর চাপানো হয়, সেটা কিলোগ্রাম হতে পারে, সেটা
কোনো পার্সেন্টেজ হতে পারে, সেটা দৈর্ঘ্য প্রস্থ দিক থেকে হতে পারে। তাহলে পার ইউনিটের ওপর যখন কোনো কর চাপানো হয় তখন সেটা কি বলা হচ্ছে, স্পেসিফিক ট্যাক্স। এক্সাম্পল এক্সাইজ ডিউটি। আর নেক্সট আসছি আমি অ্যাড ভ্যালোরাম ট্যাক্স। অ্যাড ভ্যালোরাম ট্যাক্স বলতে কি বোঝায়? অ্যাড ভ্যালোরাম ট্যাক্স বলতে বোঝায় যখন কোনো দ্রব্যের দামের ওপর, আর বলছি যখন কোনো দ্রব্যের দামের ওপর যে করটা চাপানো হয় তখন সেটা বলা হয় অ্যাড ভ্যালোরাম ট্যাক্স। তাহলে অ্যাড ভ্যালোরাম ট্যাক্সের এক্সাম্পল কী হবে? আর বলছি অ্যাড ভ্যালোরাম ট্যাক্সের এক্সাম্পল কী হবে? অ্যাড ভ্যালোরাম ট্যাক্সের এক্সাম্পল হবে হচ্ছে প্রপার্টি ট্যাক্স। কি বললাম? প্রপার্টি ট্যাক্স। তাহলে এই হচ্ছে কনসেপ্ট স্পেসিফিক ট্যাক্স আর অ্যাড ভ্যালোরাম ট্যাক্সের মধ্যে। আচ্ছা, নেক্সট যেটা আসছি সেটা হচ্ছে যে ভারতে কর ব্যবস্থা প্রথম কত সালে চালু হয়েছিল? ভারতে কর ব্যবস্থা চালু হয়েছিল 1860 সালে। কে চালু করেছিলেন? জেমস উইলসন। আর বলছি জেমস উইলসন ভারতের প্রথম কর ব্যবস্থা চালু করেছিলেন। আচ্ছা, তারপরে বলছি যে ভারতের কর ব্যবস্থা, আর বলছি ভারতের কর ব্যবস্থা সংবিধানে 7th শিডিউলে উল্লেখ করা হয়েছে। আর বলছি ভারতের কর ব্যবস্থা সংবিধানে 7th শিডিউলে উল্লেখ করা হয়েছে কর ব্যবস্থা সম্পর্কে। আচ্ছা, নেক্সট আসছি যে এই যে ট্যাক্সের, এই ট্যাক্স সেন্ট্রাল গভর্নমেন্টও কালেক্ট করে, স্টেট গভর্নমেন্টও কালেক্ট করে। আর বলছি এই যে ট্যাক্স, এটা সেন্ট্রাল গভর্নমেন্ট কালেক্ট করে, স্টেট গভর্নমেন্ট কালেক্ট করে। কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে, আর বলছি কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে যে কিছু কর আছে যেটা সেন্ট্রাল গভর্নমেন্ট পুরোপুরি, যেটা সেন্ট্রাল গভর্নমেন্ট ধার্য করে এবং সংগ্রহ করে, ব্যয় করে। সেটা কোন কর? সেই করটার নাম হচ্ছে কর্পোরেট ট্যাক্স। আর বলছি কর্পোরেট ট্যাক্স আর ক্যাপিটাল গেইন ট্যাক্স। আবার কিছু কিছু কর আছে যেটা সেন্ট্রাল গভর্নমেন্ট ধার্য করছে, সংগ্রহ করছে, কিন্তু স্টেটের মধ্যে, আর বলছি সেটা স্টেটের মধ্যে বন্টন করছে। তাহলে সেই কর কোনগুলো? সেই করগুলো হচ্ছে ইনকাম ট্যাক্স এক্সেপ্ট এগ্রিকালচারাল ইনকাম ট্যাক্স এক্সেপ্ট এগ্রিকালচার ইনকাম ট্যাক্স, মানে আয়কর কিন্তু তার মধ্যে কৃষিকর থাকছে না। তারপরে নেক্সট কি আসছে? নেক্সট আসছি হচ্ছে টার্মিনাল ট্যাক্স। তারপরে আসছি টার্মিনাল ট্যাক্স, মানে কি? যেখান থেকে যাত্রা শুরু হচ্ছে। তারপরে আসছি আমি সংবাদপত্রের ওপর যে কর চাপানো হচ্ছে, শেয়ার লেনদেনের জন্য যে কর। তাহলে এই যে করগুলো কথা বললাম, এই করগুলো কি হচ্ছে? সেন্ট্রাল গভর্নমেন্ট ধার্য করছে এবং সেন্ট্রাল গভর্নমেন্ট সংগ্রহ করছে, কিন্তু রাজ্যগুলোর মধ্যে বন্টন করে দিচ্ছে। আবার কিছু কিছু কর আছে যেগুলো সেন্ট্রাল গভর্নমেন্ট ধার্য করে, কিন্তু সংগ্রহ করছে কে? সংগ্রহ করছে হচ্ছে রাজ্য সরকার। সেটা কি, কোন ট্যাক্স? সেটা হচ্ছে এক্সাইজ ডিউটি। আর বলছি সেটা এক্সাইজ ডিউটি এক্সেপ্ট অ্যালকোহলিক লিকার অ্যান্ড নার্কোটিক্স। অ্যালকোহল লিকার ও নার্কোটিক্সের ওপর এক্সাইজ ডিউটি এক্সাইজ ডিউটি অন অ্যালকোহল লিকার অ্যান্ড নার্কোটিক্স। তাহলে অ্যালকোহল লিকার ও নার্কোটিক্সের ক্ষেত্রে আর বলছি এক্সাইজ ডিউটি অন অ্যালকোহলিক লিকার অর অ্যালকোহল লিকার অ্যান্ড নার্কোটিক্স। অ্যালকোহল লিকার ও নার্কোটিক্সের ওপর যে করটা চাপানো হচ্ছে, সেই করটা সে করের হার ধার্য করছে কে? সে করের হার ধার্য করছে সেন্ট্রাল গভর্নমেন্ট, কিন্তু সংগ্রহ করছে কে? সংগ্রহ করছে হচ্ছে স্টেট গভর্নমেন্ট। আবার কিছু কিছু কর আছে যেটা পুরোপুরি স্টেট গভর্নমেন্ট ধার্য করে ও সংগ্রহ করে থাকে। তাহলে সেই কর কোনগুলো? সেই কর হচ্ছে ল্যান্ড রেভিনিউ, মানে ভূমি রাজস্ব, আর কি স্ট্যাম্প ডিউটি। তাহলে এই হচ্ছে কনসেপ্ট, যে কনসেপ্টে কিছু কর আছে যেগুলো কেন্দ্রীয় সরকার সংগ্রহ করছে, কেন্দ্রীয় সরকার ধার্য করছে, সংগ্রহ করছে, ব্যয় করছে। আবার কিছু কর আছে যেগুলো কেন্দ্রীয় সরকার ধার্য করছে এবং সংগ্রহ করছে, কিন্তু রাজ্যগুলোর মধ্যে বন্টন করছে। আবার কিছু কর আছে যেগুলো কেন্দ্রীয় সরকার ধার্য করছে কিন্তু সংগ্রহ করছে রাজ্য সরকার। আবার কিছু কর আছে যেগুলো রাজ্য সরকার ধার্য করে ও সংগ্রহ করে থাকে। এই হচ্ছে কনসেপ্ট, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপরে নেক্সট যে কনসেপ্টটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স। গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স বলতে কী বোঝায়? এই গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স ইন্ডিয়াতে চালু হয়েছিল 1 জুলাই 2017। 1 জুলাই 2017 সালে জিএসটি চালু হয়েছিল। এই জিএসটি কি? জিএসটি হচ্ছে প্রথম কথা ইনডাইরেক্ট ট্যাক্স। কি ট্যাক্স? ইনডাইরেক্ট ট্যাক্স, মানে পরোক্ষ কর। যত পরোক্ষ কর আছে, যেমন ভ্যালু অ্যাডেড ট্যাক্স, সার্ভিস ট্যাক্স,
এক্সাইজ ডিউটি, কাস্টম ডিউটি, তার জায়গায় কি এসছে জিএসটি, তার জায়গায় কি এসছে জিএসটি। জিএসটি কি বললাম, একটা ইনডাইরেক্ট ট্যাক্স মানে পরোক্ষ কর। তো জিএসটি রেটগুলো কি কি, জিএসটি রেটগুলো হচ্ছে 5%, 12%, 18%, 28%। কি বললাম, 5%, 12%, 18%, 28% হচ্ছে জিএসটি রেট। তো এই জিএসটি সংবিধানে কততম অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট অনুযায়ী পাশ হয়েছিল, 101 অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2016। সংবিধানে 101তম অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট অনুযায়ী 2016 সালে জিএসটি পার্লামেন্টে পাশ হয়েছিল। এবং এই জিএসটি যখন চালু হলো জিএসটি, তো এই জিএসটি রেটগুলো কী কী আবার বলছি, 5%, 12%, 18%, 28%। এবার জিএসটির ভাগ, জিএসটির দুটো ভাগ রয়েছে, একটা হচ্ছে ইন্টারস্টেট জিএসটি, আর একটা হচ্ছে ইন্ট্রাস্টেট জিএসটি। ইন্টারস্টেট জিএসটি মানে কি, যখন একটা স্টেট থেকে অন্য একটা স্টেটে পণ্য পৌঁছাচ্ছে, আবার বলছি যখন একটা স্টেট থেকে অন্য একটা স্টেটে পণ্য পৌঁছাচ্ছে তখন সেটা কি বলা হচ্ছে, ইন্টার স্টেট জিএসটি, তখন সেটা কি বলা হচ্ছে ইন্টার স্টেট জিএসটি। তাহলে সেক্ষেত্রে কারা কারা কালেক্ট করবে, সেক্ষেত্রে কালেক্ট করবে শুধুমাত্র সেন্ট্রাল গভর্নমেন্ট। সেক্ষেত্রে কারা কালেক্ট করবে, শুধুমাত্র সেন্ট্রাল গভর্নমেন্ট, মানে কি বলা হচ্ছে সেটাকে ইন্টিগ্রেটেড জিএসটি। আর ইন্ট্রাস্টেট জিএসটি মানে কি, শুধুমাত্র স্টেটের মধ্যে, আর বলছি স্টেটের মধ্যে, মানে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে যখন পণ্যের লেনদেন চলছে, পণ্যের ক্রয় বিক্রয় চলছে, তাহলে সেক্ষেত্রে সেটাকে বলা হচ্ছে কি ইন্ট্রাস্টেট জিএসটি। সেক্ষেত্রে সেন্ট্রাল গভর্নমেন্ট এবং স্টেট গভর্নমেন্ট, আবার বলছি সেক্ষেত্রে সেন্ট্রাল গভর্নমেন্ট ও স্টেট গভর্নমেন্ট যৌথভাবে আদায় করবে। তাহলে এই হচ্ছে কনসেপ্ট ইন্টারস্টেট জিএসটি আর ইন্টারস্টেট জিএসটির মধ্যে। নেক্সট আসছি ভ্যাটের সঙ্গে, বলছি ভ্যাটের সঙ্গে জিএসটির তফাৎটা কোন জায়গায়। কি বললাম, ভ্যাটের সঙ্গে ভ্যালু অ্যাডেড ট্যাক্সের সঙ্গে জিএসটির তফাৎটা কোন জায়গায়। ভ্যালু অ্যাডেড ট্যাক্স অ্যাপ্লিকেবল করা হয়, অথবা ভ্যালু অ্যাডেড ট্যাক্স প্রয়োগ করা হতো শুধুমাত্র, আর বলছি ভ্যালু অ্যাডেড ট্যাক্স প্রয়োগ করা হতো শুধুমাত্র গুডসের ওপর। আর জিএসটি যেটা প্রয়োগ করা হয় সেটা গুডস আর সার্ভিস উভয়ের উপর। ভ্যালু অ্যাডেড ট্যাক্স শুধুমাত্র দ্রব্য সামগ্রী বিক্রয়ের উপর, আর বলছি ভ্যালু অ্যাডেড ট্যাক্স যেটা সেটা চাপানো হতো শুধুমাত্র দ্রব্য সামগ্রী যখন বিক্রয় করা হচ্ছে তার উপর। আর জিএসটি সেটা চাপানো হচ্ছে দ্রব্যের উৎপাদন, বিক্রয় ও ভোগ, প্রত্যেকটা ক্ষেত্রে জিএসটি চাপানো হচ্ছে। আচ্ছা, ভ্যাটের সঙ্গে জিএসটি আর কী কী পার্থক্য আছে একটা অঙ্কের মাধ্যমে দেখাচ্ছি। ধরা যাক কোনো একটা মেশিনারি ম্যানুফ্যাকচার, কোনো একটা মেশিনারি ডিস্ট্রিবিউটরকে সেল করেছে, আর বলছি ম্যানুফ্যাকচারার কোনো একটা মেশিনারি ডিস্ট্রিবিউটরকে সেল করেছে, তাহলে সেই মেশিনারির দাম হচ্ছে 3000 টাকা। সেই মেশিনারির দাম হচ্ছে কত, 3000 টাকা। 3000 টাকা মেশিনারির দাম। আর এক্সাইজ ডিউটি কত চাপানো হয়েছে, 12.5%। কত বললাম, 12.5%। তাহলে কত হলো, 375 টাকা। তাহলে এক্সাইজ ডিউটি কত যাচ্ছে, 375 টাকা। তাহলে ভ্যাট কিসের চাপানো হবে, 3000 টাকা মেশিনারি দাম ছিল, আর এক্সাইজ ডিউটি কত, 375। তাহলে 3375 টাকার ওপর ভ্যাট চাপানো হচ্ছে। তাহলে 3375 ইন্টু 14.5%, তাহলে কি হচ্ছে 489। তাহলে কত টাকা হচ্ছে, 489 টাকা। তাহলে মেশিনারি ভ্যালুটা কত, 3375 টাকা প্লাস 489 টাকা, তাহলে কত হচ্ছে 3864 টাকা। তাহলে কত হলো, 3864 টাকা। তাহলে এই হচ্ছে ভ্যাটের কনসেপ্ট। আর জিএসটি যদি অ্যাপ্লিকেবল করা হয় তাহলে কীভাবে করা হবে, ধরা যাক কোনো একটা মেশিনারির দাম 3000 টাকা, 3000 টাকার উপর 9% জিএসটি চাপানো হলো, সেটা কত টাকা, 270 টাকা। তাহলে সেটা কী বলা হচ্ছে,
সেটা কী বলা হচ্ছে এসজিএসটি। আর 3,000 টাকা আবার 9% কত আবার চাপানো হলো, সেটা হচ্ছে কত টাকা, সেটাও হচ্ছে 270 টাকা, সেটা কী বলা হচ্ছে সিজিএসটি। এসজিএসটি ফুল ফর্ম হচ্ছে স্টেট গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স, সিজিএসটি ফুল ফর্ম হচ্ছে সেন্ট্রাল গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স। তাহলে টোটাল কত টাকা হচ্ছে এখানে, টোটাল মেশিনের ভ্যালু হচ্ছে 3,540 টাকা। টোটাল কত টাকা হচ্ছে 3,540 টাকা। তাহলে মেশিনের ভ্যালু এখন কত হলো 3,540। তাহলে আগে যেখানে ভ্যাটে কত টাকা ছিল 3,864 টাকা, আর জিএসটি চালু হওয়ার পর কত টাকা হলো 3,540 টাকা। তাহলে সেফ কত টাকা হচ্ছে 324 টাকা। তাহলে সেফ কত টাকা হচ্ছে এখানে 324 টাকা। তাহলে ভ্যাট যখন চাপানো হচ্ছে সেক্ষেত্রে মার্কেট ভ্যালু যেটা দাঁড়াচ্ছে তার ওপর ভ্যাটটা চাপানো হচ্ছে, কিন্তু জিএসটি যখন চাপানো হয় সেখানে অ্যাকচুয়াল যে মেশিনারি যে দামটা তার উপর জিএসটি চাপানো হচ্ছে। ভ্যাটের চাপানোর পর ভ্যাট চাপানোর আগে এক্সাইজ ডিউটি চাপানো হচ্ছে, কিন্তু যখন জিএসটির ক্ষেত্রে আলাদা করে কোনো এক্সাইজ ডিউটি চাপানো হয় না। তাই ভ্যাটের ক্ষেত্রে করের বোঝা বৃদ্ধি পাচ্ছে, জিএসটির ক্ষেত্রে করের বোঝা হ্রাস পাচ্ছে। আবার বলছি ভ্যাটের ক্ষেত্রে করের বোঝা বৃদ্ধি পাচ্ছে, জিএসটির ক্ষেত্রে করের বোঝা হ্রাস পাচ্ছে। তাহলে এটাই হচ্ছে পার্থক্য ভ্যাট আর জিএসটির মধ্যে। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। জিএসটির সুবিধাগুলো কী কী? ক্রিয়েশন এ ইউনিফাইড কমন মার্কেট, মানে কি একটা কমন মার্কেট তৈরি করা যেখানে ট্যাক্সের রেটটা সমস্ত রাজ্যে, দেশের সমস্ত রাজ্যে ও কেন্দ্রশাসিত অঞ্চলে একই থাকবে। মানে 5%, 12%, 18%, 28% সমস্ত রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চলে কী হচ্ছে ট্যাক্সের রেটটা ইউনিক রয়েছে, একই রয়েছে। একটা এমন নয় যে একটা স্টেট আলাদা আলাদা করে ট্যাক্সের রেট রয়েছে। তাহলে এক ট্যাক্সের রেট সুবিধা হওয়াতে একটা কমন মার্কেট তৈরি হতে পারছে। ইনক্রিজ ইন ম্যানুফ্যাকচারিং প্রসেস, একই ট্যাক্সের রেট থাকার ফলে কী হচ্ছে যে উৎপাদন পদ্ধতি ক্ষেত্রে আরও সুবিধা হয়েছে, উৎপাদন যে গতিটা আরও বৃদ্ধি পেয়েছে। তারপর এনহান্সমেন্ট অফ এক্সপোর্ট অ্যান্ড ইম্পোর্ট, উৎপাদন যত বাড়ছে তত কী হচ্ছে রপ্তানিও বাড়ছে, তার সঙ্গে সঙ্গে আমদানিও বৃদ্ধি পাচ্ছে। জেনারেশন মোর জবস, উৎপাদন যত বাড়ছে তত কী হচ্ছে ইনভেস্টমেন্ট তৈরি হচ্ছে, তত কী হচ্ছে কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি পাচ্ছে। তাহলে এই হচ্ছে জিএসটির সুবিধা। আশা করি বুঝতে পেরেছো। নেক্সট আসছি যে সেন্ট্রাল গভর্নমেন্ট কোন ট্যাক্স সবথেকে বেশি সেন্ট্রাল গভর্নমেন্ট রেভিনিউ কালেক্ট করে, আর বলছি সেন্ট্রাল গভর্নমেন্ট রেভিনিউ কালেক্ট করে কোন ট্যাক্সের থেকে, সেই ট্যাক্সের নাম হচ্ছে কর্পোরেট ট্যাক্স। আর বলছি কেন্দ্র সরকার সবথেকে বেশি রাজস্ব আদায় করে কোন ট্যাক্সের থেকে, কর্পোরেট ট্যাক্সের থেকে। আর স্টেট গভর্নমেন্ট রাজ্য সরকার সবথেকে বেশি রেভিনিউ কালেক্ট করে কোন ট্যাক্সের থেকে, সেটা হচ্ছে গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্সের থেকে। তাহলে এই হচ্ছে ট্যাক্সের কনসেপ্ট। আশা করি সবাই বুঝতে পেরেছো। এবং ট্যাক্স সংক্রান্ত যাবতীয় তথ্য, আর বলছি ট্যাক্স সংক্রান্ত যাবতীয় তথ্য তোমরা বঙ্গশিক্ষা ই লার্নিং অ্যাপের মাধ্যমে স্টাডি মেটেরিয়াল থেকে পেয়ে যাবে।